উপদেষ্টাদের নয়, অনিয়ম দুর্নীতি থেকে জাতির সেফ এক্সিট প্রয়োজন। আইন বাস্তবায়নের অভাবে মানবাধিকার লঙ্ঘন ঠেকানো যাচ্ছে না। নির্বাচিত সরকারই সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলছে বিএনপি। কিছু উপদেষ্টার বিরুদ্ধে একটি দলকে ক্ষমতায় আনার নীল নকশার অভিযোগ জামায়াতের। নির্বাচনে বড় চ্যালেঞ্জ হবে নিরাপত্তা ও প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়া। কেন্দ্রের সমস্যা হলে ভোট বন্ধ, বললেন প্রধান নির্বাচন কমিশনার। চাকসু ও রাকসুর ভোটের বাকি আর মাত্র 4-5 দিন। প্রচারণায় ব্যস্ত বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। এবং নতুন স্বপ্ন নিয়ে বিধ্বস্ত ভিটায় ফিরছেন গাজাবাসী। আছে শঙ্কাও, দেশে ফিরলেন ইসরায়েলি বাহিনীর হাত থেকে মুক্ত আলোকচিত্রী শহীদুল। উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই, বরং অনিয়ম দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে জাতির নিরাপদ প্রস্থান প্রয়োজন। এছাড়া অনেক আইন থাকলেও বাস্তবায়ন সংকট বা অনাগ্রহের কারণে মানবাধিকার লঙ্ঘন ঠেকানো যাচ্ছে না। রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলেছেন সরকারের 3 উপদেষ্টা। বাংলাদেশে আলোচিত একটি শব্দ মানবাধিকার লঙ্ঘনে যে শব্দটির সঙ্গে এখন মানুষ নিজেকে খুব একটা সম্পর্ক তৈরি করতে পারে না। আবার এটাও দেখা গেছে অধিকাংশ মানুষই জানে না তার অধিকারটুকু কি। মানবাধিকার প্রতিষ্ঠার লড়াইও কম নয়। অবশ্য রাষ্ট্র সরাসরি নানা ছুতোয় মানুষের অধিকার হরণ করায় সেই লড়াই খুব একটা এগোতে পারে না। দেশে স্বৈরাচারকে পতনের পর এখনো এই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রতিনিয়তই উঠে। অধিকারহীন করে দেওয়ার জন্যই তৎপরতা ছিল তাদের। এমন বাস্তবতায় আইন থাকলেও এর প্রয়োগের উপরই গুরুত্ব দিচ্ছেন সরকারের উপদেষ্টারাও। আগামী নির্বাচনের আগে আমাদের এই কাজগুলো কিন্তু আমাদের সঠিকভাবে করে যেতে হবে, যাতে আর বাংলাদেশের মানুষ কখনো অন্যায় অবিচারের শিকার না হয় বা শিকার হওয়ার সম্ভাবনাগুলোকে আমরা পরাস্ত করতে পারি। মানবাধিকার আইনে যাই থাকুক, মানবাধিকার রক্ষা ও বাস্তবায়ন নির্ভর করে আইন শৃঙ্খলা বাহিনীর উপর। তাই আইন তৈরির পাশাপাশি বাস্তবায়নের উপর জোর দিতে হবে। হিউম্যান রাইটস কমিশন, এটা যদি আমরা করতে ব্যর্থ হই, এই রুমের বাইরে বাংলাদেশে যে মানুষজন আছে তারা যে কেউ যে কোনো সময় গুরুতর হিউম্যান রাইটস লঙ্ঘনের শিকার হতে পারে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সরকারের উপদেষ্টাদের নয়, অনিয়ম দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে জাতির সেফ এক্সিট প্রয়োজন। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির। সভায় অন্যান্য বক্তারাও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকারের সদিচ্ছার উপর গুরুত্ব দেন। কেউ যদি বাইরে বাংলাদেশ থেকে পালায়ে চলে গেল মানবাধিকার লঙ্ঘন করে, তখন তাকে আপনারা এক্সোনারেট করে দেবেন না ডেকে, এই মিসিং লাইনটা থেকে যাবে। রিকভারি অ্যাক্টে প্রাইভেট পার্টি যে টাকা আদায় করতে পারবে এরকম আমার কাছে নজির এখনো আমি পাইনি। মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া নিয়ে জাতীয় পরামর্শ সভায় এসব কথা উঠে আসেন। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব রাজনৈতিক দলকে আস্থা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে পিআর পদ্ধতি নিয়ে এক আলোচনায় তিনি আরও বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমেই গঠিত নির্বাচিত সরকারই সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেবে। দেশের মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানে না উল্লেখ করে নতুন নতুন দাবি তুলে নির্বাচনকে প্রলম্বিত না করার আহ্বান জানান। দলের আরেক নেতা মঈন খান বলেন, জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, তাদের এই অধিকারে আবারও বাধা আসলে কারো জন্যই ভালো ফল বয়ে আনবে না। বর্তমান সংবিধানের ভিত্তিতে সরকার চলে, অন্তর্বর্তী সরকার চলে, তাহলে আমাদের গণতান্ত্রিক অর্ডারকে যদি ফিরিয়ে আনতে হয় এবং পরবর্তীতে পরিবর্তন করতে হয়, প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতান্ত্রিক অর্ডারে আমরা আসতে হবে। আগে সবাই যদি একমত হয়ে যাবো তাহলে বাকশাল কি দোষ করেছে?
বাকশালে তো সবাই একমত হওয়ার কথাই বলতো। কাজে মানুষের তো মতবিরোধ থাকবে, এবং গণতন্ত্র কিন্তু সেটাই বলে যে মেজরিটি, রুল অফ মেজরিটি। 5 দিন পরেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। প্রচারণার শেষ সময়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন তারা। ছুটির দিনেও হলগুলোতে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের খবর জানবো। প্রথমেই যাব আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদির। মীর, প্রচারণার খবর জানাবেন। গৌরী, আজ ছুটির দিন, তারপরে কিন্তু প্রার্থীরা বেশ সরব প্রচারণা নিয়ে আবাসিক হলগুলো দ্বারা প্রচার চালিয়েছেন। বিশ্ববিদ্যালয় পরিবহন চত্বরে কিন্তু আমরা আজ বেশ প্রার্থীকে দেখতে পেয়েছি, তারা কিন্তু প্রচার চালিয়েছেন। আমাদের সাথে এখন দুজন নারী প্রার্থী আছে, আমরা দুজন নারী প্রার্থীর সাথে একটু কথা বলবো। আচ্ছা, আজকে প্রচারণা কেমন কেমন চললো একটু বলবেন, আর নারী প্রার্থী হিসেবে আচ্ছা, আসলে সকাল মোটামুটি এখনো কিন্তু আজকে যেহেতু ছুটির দিন, উইকেন্ড যেহেতু, তো ওই আমেজটা এখনো কিন্তু শুরু হয়নি। সত্যি কথা বলতে মানুষজন বের হবেই বিকেলের দিক থেকে। তো আমরা আর কি, আমাদের যেহেতু একটা পূর্ব প্রস্তুতি আছে, সবার সাথে কথাবার্তা বলতে হবে, বা দেখা যাচ্ছে যে হয়তো প্রার্থীর আগেও আমাদের বিভিন্ন মানুষের সাথে মতবিনিময় আছে, যারা প্রার্থী আছে তাদের সাথেও নিজস্ব মতবিনিময় থাকে, তো তখন তো তারা ব্যস্ত থাকবে। তো সেই হিসাবে আমরা আগে, আমি মনে করি এটাও একটা প্রচারণার অংশ, আমরা আগে সেই প্রক্রিয়ার। ধন্যবাদ আপনাকে। আমরা আর একজন প্রার্থীর সাথে একটু কথা বলবো। আপনার প্রচারণা কেমন চলছে? আপনি কোন পদে দাঁড়িয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি মহিলা বিষয়ক সম্পাদক পদে মনোনয়নপত্র তুলেছি। প্রচারণা ভালোই চলছে। আজকে যেহেতু ছুটির দিন, তাই আমি মেসগুলোতে যাওয়ার চেষ্টা করেছি। 5-6টা মেসে সকালে ঘুরেছি। আলহামদুলিল্লাহ, রেসপন্স অনেক ভালো। তো শুনছিলেন প্রার্থীরা যেটি বলছিল, তারা মেসগুলোতে গিয়েছে এবং ভোটাররা তাদেরকে বেশ ভালো সাড়া দিচ্ছে। তো প্রচারণা বেশ ভালোই চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আর মাত্র কয়েকদিন পরেই রাকসু নির্বাচন। তো প্রার্থীরা যেটি বলছেন, তারা আসলে নির্বাচনের দিনের জন্য মুখিয়ে আছেন এবং সুষ্ঠু একটি নির্বাচনের আশা তারা করছেন। মীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাকসু নির্বাচনের খবর জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, ছুটির দিনে প্রচারণার খবর জানাবেন, সেই সাথে জানাবেন যে প্রার্থীদের কোনো অভিযোগ রয়েছে কিনা। কৌরি, যদিও আজকে ছুটির দিনেও ক্যাম্পাসে যে সমস্ত প্রার্থীরা নির্বাচন করছেন তারা প্রচারণা চালাচ্ছেন। বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থীরা হলে এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে সমস্ত কটেজগুলোতে থাকে, সেই কটেজগুলোতেই পাশাপাশি হলে যে সমস্ত শিক্ষার্থীরা থাকে, তারা যে সমস্ত ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে বের হন, সেই জায়গাগুলোতে মূলত তারা প্রচারণা চালাচ্ছেন। এবং আমরা সকাল থেকে বেশ কয়েকজন প্রার্থীর সাথে কথা বলছি, তারা বলছেন যে শিক্ষার্থীদের যে সমস্ত আবাসন সংকট থেকে শুরু করে যাতায়াত সমস্যা সংকটগুলো রয়েছে, সেই সংকটগুলো নিয়ে তারা আসলে কাজ করবেন। পাশাপাশি যেহেতু প্রায় 1 ডজনের বেশি প্যানেল এখানে রয়েছে, শিবির, ছাত্রদল, সমন্বিত শিক্ষার্থী প্যানেল সহ, অহিংস শিক্ষার্থী ঐক্য সহ বেশ কিছু প্যানেল এখানে রয়েছে, এবং তারা নানান ধরনের প্রতিশ্রুতি আসলে শিক্ষার্থীদেরকে দিচ্ছেন। তো শিক্ষার্থীদের কাছ থেকে তারা নানান ধরনের যে অভিযোগগুলো, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যে সমস্যা, সেগুলো তারা শুনছেন, এগুলো সমাধানের কেউ আশ্বাস দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি প্রার্থীরা এখানে প্রচারণা চালাচ্ছেন। এবং আপনি যেটি জানতে চেয়েছেন যে অভিযোগ, ইতিমধ্যে ছাত্রদল এবং ছাত্র শিবির দুই পক্ষ কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করেছে নির্বাচনের যে আচরণবিধি লঙ্ঘন, সেই অভিযোগে দুই পক্ষই নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ দিয়েছে যে ক্লাসরুমে যেহেতু নির্বাচনী যে প্রচারণা সেটি নিষিদ্ধ রয়েছে, কিন্তু সেটি দুই পক্ষই করেছে, এরকম একটি অভিযোগ আসলে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। আমরা দেখেছি যে এই পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা এক পক্ষ আরেক পক্ষের কথা বলছেন যে আমরা একটু আগে দেখেছি যে সমন্বিত আরেকটি প্যানেল থেকে ছাত্র শিবিরের বিরুদ্ধে আরেকটি অভিযোগ দেওয়া হচ্ছে যে ক্লাসরুমে তারা আসলে প্রচারণা করছে। তো সব মিলিয়ে এরকম পাল্টাপাল্টি অভিযোগ আসলে দেখা যাচ্ছে। এর বাইরে যেহেতু প্রায় 3 যুগ পরে এই নির্বাচনটি হচ্ছে, নেতৃত্ব তৈরির যে অন্যতম যে চাকসু, সেটি যেহেতু নেতৃত্ব শূন্য ছিল, সেক্ষেত্রে শিক্ষার্থীদের একটি আগ্রহ, পাশাপাশি প্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমেজ আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে এই 36 বছর পর হতে যাওয়া চাকসুতে কারা আসলে নেতৃত্বে আসছে, সেটির জন্য অপেক্ষা করতে হবে আগামী 15 অক্টোবর পর্যন্ত। সেই পর্যন্ত নিশ্চয়ই আমরা ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসেই প্রার্থীরা প্রচারণা করবেন, ভোটাররা কি বলছেন সেই ব্যাপারগুলো নিশ্চয়ই তুলে ধরতে পারবেন। নিশ্চয়ই মুজিব, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহে আওয়ামী লীগ নেতা শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহন বন্ধের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। সকাল 11:30টার দিকে পরিবহন শ্রমিকরা নগরীর দীঘারকান্দা বাইপাস মোড়ে সড়ক অবরোধ করলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এর আগে শুক্রবার রাতে জুলাই যোদ্ধাদের দাবির মুখে বন্ধ করে দেওয়া হয় ইউনাইটেড পরিবহন।
তাদের অভিযোগ, মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা ইউনাইটেড পরিবহনের এক বাসের স্টাফ তাদের এক সমন্বয়কের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে তারা বিক্ষোভ শুরু করেন এবং রাতে ইউনাইটেড পরিবহনের চলাচল বন্ধ করে দেয়। জুলাই যোদ্ধারা অভিযোগ করেন, ইউনাইটেড পরিবহনের মালিক আওয়ামী লীগ নেতা ও জুলাই হত্যাকাণ্ড মামলার আসামি শামীম তার গ্রেপ্তারের দাবি জানিয়ে আন্দোলন অব্যাহত রাখেন। অন্যদিকে বাস চলাচল বন্ধের প্রতিবাদে সকাল 11:30টার দিকে পরিবহন শ্রমিকরা বাইপাস এলাকায় অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ 6 জেলার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। এ বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। ইমরান, অবরোধকারীরা কি বলছেন এবং পরিবহন শ্রমিক মালিকরা আসলে কি বলছেন? কৌরি, আসলে আজ সকাল থেকে মূলত সে এই ময়মনসিংহ থেকে ঢাকাগামী দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ রেখে এখানে অবরোধ করছেন পরিবহন শ্রমিক যারা রয়েছেন তারা, যার কারণে শেরপুর, জামালপুর, নেত্রকোনা সহ প্রায় 5 জেলার সাথে ঢাকার যোগাযোগ বন্ধ হয়ে রয়েছে। আমি রয়েছে এখন এই মুহূর্তে ময়মনসিংহ নগরীর বাইপাস এলাকাতে। এই জায়গাতেই মূলত স্থানীয় যেই পরিবহন শ্রমিক রয়েছেন তারা মূলত আজকে সকাল থেকে অবরোধ করছেন এবং তাদের একটি অভিযোগ রয়েছে, সেটি হয়েছে গতকাল শুক্রবার রাতে মূলত জুলাই যোদ্ধাদের একজন সমন্বয়ক ঢাকায় যাবার জন্য ইউনাইটেড পরিবহনের একটি বাসে টিকিট কাটে এবং পরবর্তীতে যে কোনো কারণেই ইউনাইটেড পরিবহনের একজন স্টাফের সাথে একটি অসৌজন্যমূলক আচরণের প্রেক্ষিতে জুলাই যোদ্ধা যারা রয়েছেন এখানকার স্থানীয় তারা মূলত ইউনাইটেড বাস বন্ধের দাবি তোলে এবং তাদের অভিযোগ যে ইউনাইটেড পরিবহনের মালিক মূলত আওয়ামী লীগ নেতা এবং জুলাই হত্যাকাণ্ডের একজন আসামি। সেই প্রেক্ষিতে আজকে সকাল থেকেই মূলত পরিবহন বন্ধ রাখার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা আজকে এখানে অবরোধ শুরু করে এবং যার কারণে 5 জেলার সাথে মূলত ময়মনসিংহ হয়ে ঢাকার যোগাযোগ বন্ধ রয়েছে। আমরা এখানকার যারা পরিবহন শ্রমিক রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে যদি তাদের এই পরিবহন ধর্মঘট যারা মূলত করছেন সমন্বয়করা, সেটা যদি তুলে না নেওয়া হয় তাহলে তারা আসলে এই মুহূর্তে গাড়ি চলাচল শুরু করবে না। আপনারা আসলে কেন অবরোধ করছেন একটু আমাকে? আমরা জানি না, আমরা হলো গাড়ির যাত্রী, আমরা গাড়ি তুলছি মাঝ রাস্তায়, এই যে এই অবস্থা হয়ে গেছে, ওখান তো আমরা বিপদে পড়ছি। কেউ কাছে টাকা আছে, কেউ কাছে নাই, গাড়ি তুলছে সীমিত টাকা নিয়ে। এখন তো বাড়ির দিকেও যাইতে পারতেছি না, ঢাকার দিকেও যাইতে পারতেছি না, ওখান তো আমরা কর্মস্থলেও যাইতে পারতেছি না, ছোট বাচ্চা কাচ্চা নিয়ে বিপদ হয়ে আছি। ওখানে এই প্রশাসনের কাছে আমাদের এই দাবি, আমাদেরকে এখান থেকে মুক্তি করে দেব। আসলে এখানে পরিবহন শ্রমিক যারা রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই যে আপনি পরিবহন শ্রমিকদের মধ্যে আসলে কেন আপনারা এই অবরোধটা করছেন? মূলত ঘটনা হচ্ছে কালকে আপনার জেএমসিবির লোক তারা আমাদের গাড়িগুলো আটকে রাখছে, যে কারণে আমাদের ইচ্ছা হচ্ছে যে আমরা গাড়ি চালাবো, আর এনসিবি যে নেতারা আছে ওনার কথা হচ্ছে গাড়ি চলতে দিবে না, ঠিক আছে, আওয়ামী লীগের গাড়ি নাকি ওনারা আমরা চলতে দিবে না। আর আমাদের শ্রমিক হচ্ছে আমরা যদি কাজ করি তাহলে আমাদের ফ্যামিলি চলবে, আর গাড়ি যদি না চলে আমাদের ফ্যামিলি চলবে না, ঠিক আছে, এই আমাদের দাবি। কৌরি, আসলে পরিবহন শ্রমিকরা কিন্তু আসলে মূলত গাড়ি চালাতেই চাচ্ছেন, কিন্তু এখানকার যারা সমন্বয়ক রয়েছেন তারা তাদের এই মাসকান্দা বাস স্ট্যান্ডের গাড়িগুলো বন্ধ রেখেছেন, সেটার প্রতিবাদেই মূলত আজকে বাইপাস সড়কে অবরোধ করছেন পরিবহন শ্রমিকরা। এই ছিল আমার কাছে কৌরি ময়মনসিংহ থেকে অবরোধের সবশেষ খবর। রাব্বি, ধন্যবাদ আপনাকে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতেই ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 48, নওগাঁ 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি নওগাঁ 3 আসনে। আপনারা জানেন যে নওগাঁ 3 আসন বদলগাছি এবং মহাদেবপুর দুটি উপজেলা নিয়ে। আমরা আগেই জানিয়েছিলাম দুটি উপজেলাতে জনসংখ্যা হচ্ছে 5,15,000-এর বেশি
এবং এখানে মোট ভোটার 4,20,000। এর মধ্যে আমরা আগে জানিয়েছিলাম যে নারী ভোটারের সংখ্যা বেশি। তো আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বিএনপির বদলগাছি উপজেলার সভাপতি ফজলে হুদা বাবুল। আপনাকে স্বাগত জানাচ্ছি CSRMDB সিলেকশন এক্সপ্রেসে। তো আমরা জানতে চাইবো, এত বিপুল সংখ্যক যে ভোটার আপনার, সেই ভোটারদের জন্য আপনার কি ভাবনা, নতুন করে কিছু ভেবেছেন কিনা? দেখুন, অনেক জ্ঞানের কথা, নতুন করে অনেক কিছু বলা যাবে, বাট সিম্পল কথা হচ্ছে ভোটারদের জন্য, ভোটারদের প্রাথমিক কথা হচ্ছে যে তাদের যে মৌলিক চাহিদাগুলো, সেটা হচ্ছে যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এবং এখন যেটা নতুন প্রজন্মের যে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে ভোটারদের জন্য নতুন প্রজন্মকে তৈরি করার জন্য যে স্টেপগুলো, এটার মধ্যে প্রথম স্টেপ হতে পারে, আমি মনে করি এই আসনের সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে, এটা সামগ্রিক বাংলাদেশেই, সেটা হচ্ছে মাদক। এই মাদক থেকে নতুন প্রজন্মকে বাঁচাতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে যে প্রপার শিক্ষক নিয়োগ এবং স্কুলগুলো যেন প্রপার হয় এবং তাদের যেন প্রপার পাঠদানটা সঠিক হয়, এক্সট্রা অ্যাক্টিভিটিস কারিকুলার যেন আমরা চালু করতে পারি, এবং সেখানে যেমন বিতর্ক, সাহিত্য চর্চা এবং সেখানে ক্রীড়া প্রতিযোগিতা, এই জিনিসগুলো যদি হয় তাহলে তরুণ প্রজন্ম ভবিষ্যতের জন্য তৈরি হতে পারবে। তৃতীয় যে বিষয়টি হচ্ছে, এটা কৃষি প্রধান দেশ। এখানে আমরা ওই আন্তর্জাতিক মানের কৃষি আপাতত করতে পারবো এমনটা বলছি না, তবে যেটুকু করা আমাদের উচিত সেটা হচ্ছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেটা 31 দফার মধ্যে যেটা দিয়েছে, সেটা হচ্ছে ফার্মার্স কার্ডের মাধ্যমে কৃষকদের সার, বীজ, কীটনাশকের এবং তাদের যেসব প্রণোদনা, এগুলো সঠিক সময়ে সঠিকভাবে এবং কোনো দুর্নীতি ছাড়া তাদের কাছে পৌঁছে দেওয়া। তৃতীয় হচ্ছে সেচ ব্যবস্থার যে বিষয়টা, সেটা হচ্ছে বরেন্দ্র এলাকায়, এটা বরেন্দ্রের যে নির্ধারিত ফি, তার বেশি যেন এখানে মধ্যস্বত্বভোগীরা খেতে না পারে, কৃষকরা যেন। আরেকটা প্ল্যান আমার এখানে আছে, সেটা হচ্ছে সরকারের সাথে যদি কোনোভাবে আমরা নেগোশিয়েট করে ডিপের মানে সেচ ব্যবস্থার যে বিদ্যুৎ বিলটা, এই বিদ্যুৎ বিলটা যেন সর্বনিম্ন পর্যায়ে কিংবা যদি সম্ভব হয় তাদের জন্য এই সেচ ব্যবস্থার বিদ্যুৎ বিলটা ফ্রি করার ব্যবস্থা করা। তৃতীয়ত হচ্ছে যে আমাদের এখানে এখন প্রত্যেকটা জায়গায় আপনি জানেন যে বিদ্যুতায়ন আছে, কিন্তু বিদ্যুৎ বিল এত বেশি যে গরিব মানুষরা হাঁপায় ওঠে, বিশেষ করে ভ্যান চালকরা, রিক্সা চালকরা এবং প্রান্তিক কৃষকরা এবং আপনার কৃষি শ্রমিক যারা, তারা তো এদের জন্য হয়তো 2টা বাল্ব বা একটা ফ্যানের বিল মৌকুব করা, এরকম স্কিপ দিয়ে আমরা লোকাল পর্যায়ে। আমি যতটুকু জানি আপনি বিপদের সময় আপনি নেতাকর্মীদের পাশে থেকেছেন, একটা গুডউইল আছে আপনার, কিন্তু যারা দুষ্ট নেতাকর্মী আছে, বিশেষ করে চাঁদাবাজির সাথে জড়িত, তাদের কি শাসন করেছেন কখনো, নাকি শুধু আদরেই সীমাবদ্ধ ছিলেন? প্রথম কথা শোনেন, পুরো নওগাঁ জেলার মধ্যে আমার এই জেলাতেই, এই আমার পাশে যে আমার সেক্রেটারি, সিনিয়র সহসভাপতি, জয়েন্ট সেক্রেটারি যারা আছেন, এরা সবাই কিন্তু দ্রুত বিচার আইনে জেল খাটা লোক। বিস্ফোরক মামলাও আমার সাথে জেলে ছিল, সেটা দ্রুত বিচার আইনে মামলা শুধু এখানে নেতারা এত বেশি অত্যাচারিত হয়েছে যে কল্পনাতীত, এত মামলা, এত হামলা তারা শিকার হয়েছে, এত নির্যাতনের শিকার হয়েছে, এটা কল্পনাতীত। কিন্তু তারপরও বদলগাছির নেতাকর্মীরা এতটা ভালো অবস্থায় ছিল, 2-4টা যে কথা আপনারা বলেছেন, আমরা বহিষ্কার পর্যন্ত করেছে। সবশেষ প্রশ্ন, এখানকার 4বার আওয়ামী লীগ নির্বাচিত হয়েছিল, 4বার বিএনপি নির্বাচিত হলো, এখন নতুন প্রেক্ষাপট কি ভাবছেন এই আসনকে নিয়ে আপনি? আওয়ামী লীগ আসলে কোনোদিন নির্বাচিত হয়নি, নির্বাচিত সরকারি যন্ত্র দ্বারা করানো হয়েছে। এইটা বিএনপির আসন। এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ধানের শীষ চিনে এই আসনকে। 1, 2 সেটা হচ্ছে যে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এই আসনে এসেছিলেন। উনি মহাদেবপুর থেকে হেঁটে চান্দাসি ইউনিয়নে গিয়েছিলেন। কাজে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা ছায়া, ছোঁয়া এবং ভালো লাগা, ভালো সেই মানুষগুলোর পরম্পরা এখনো সেই কথাগুলো বলে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনারা শুনছিলেন নওগাঁ 3 আসনের যে সম্ভাব্য প্রার্থী, উনি তার স্বপ্নের কথা বললেন। আমরা পরবর্তীতে বিকেল 5টায় যাব নওগাঁ 4 আসনে, সেখানকার যে নেতা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। ততক্ষণ CSRMDB এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন। ভোট কেন্দ্রে গণমাধ্যম কতক্ষণ থাকবে তা ঠিক করে দেওয়া উচিত নয়, আর কেন্দ্রে যেতে প্রিজাইডিং অফিসারের অনুমতি নেওয়ার কিছু নেই। রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টার ভবনে গণমাধ্যমের জন্য নির্বাচন কমিশনের বিধিমালার বিভিন্ন দিক নিয়ে বিজেসি ও
RFED আয়োজিত মতবিনিময় সভায়। এসব কথা বলেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ভোট কেন্দ্র এক জিনিস, ভোট কক্ষ আরেক জিনিস। ভোট কেন্দ্রে প্রবেশের কোনো বাধা থাকা উচিত নয়, কারণ ভোট কেন্দ্রে বোঝা যায় যে ইলেকশনটি কেমন হচ্ছে বা ভোট নেওয়াটা কেমন হচ্ছে। ভোট কক্ষে যেতে হয় না। যদি ভোট কেন্দ্রকে আপনারা প্রপারলি কভার করেন তাহলে হতে পারে। হ্যাঁ বা নায়ের মধ্যে সীমাবদ্ধ রেখে গণভোট আয়োজনের তাগিদ দিয়েছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। বলেছেন, সবগুলোর কাঠামোগত সংস্কার না হলেও কিছু সংস্কার হবে। ঢাকায় একটি অনুষ্ঠানে কথা বলার সময় সুজনের এই সম্পাদক ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের উপর জোর দেন। এখন যে সংস্কারগুলো হচ্ছে এবং যেই আমাদের গণভোটের সম্ভাবনা দেখা দিয়েছে, আমি আশা করি যে আমাদের যেই রাজনৈতিক দলগুলো যেই ঐক্যমত্য সৃষ্টি হয়েছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করবে এবং এর ফলে একটা গণভোট হবে। গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি অর্জন করবে, সম্মতি অর্জিত হবে। চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে লং মার্চ করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুর 12টা থেকে পৌরসভার চিনিকল মাঠে থেকে শুরু হওয়া এ লং মার্চে 5 উপজেলা নেতাকর্মীরা সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে অংশ নেন। এতে মাইক্রোবাস ও পিকআপের বহরও দেখা গেছে। এনসিপির নেতারা বলছেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এই লং মার্চ জনগণের আন্দোলন হিসেবে কাজ করবে। রাত 9টায় পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্ক চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ ও গণমাধ্যমের সাথে কথা বলবেন সার্জিস আলম। নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে বৃহত্তর নোয়াখালী সহ এর আশপাশের কয়েকটি জেলার মানুষ। সকালে বৃষ্টি উপেক্ষা করে জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজারো মানুষের ঢল নামে। এ সময় বক্তারা নোয়াখালীকে বিভাগ করার যৌক্তিকতা তুলে ধরে বলেন, এই দাবি অবিলম্বে মেনে নিতে হবে। 15ই অক্টোবরের মধ্যে নোয়াখালীকে বিভাগ ঘোষণা না করা হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন বক্তারা। তারা আরও দাবি করেন, নোয়াখালীতে আন্তর্জাতিক মানের বিমানবন্দর ও ইপিজেড স্থাপন করতে হবে। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বরকতুল্লাহ বলু সহ বৃহত্তর নোয়াখালী ও আশপাশের জেলার নেতৃবৃন্দ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। নোয়াখালীর মানুষের প্রাণের দাবি হলে বিভাগ। এই বিভাগের সাথে বিভাগের দাবিতে আমি একত্র ঘোষণা করতে আসছি, সমভাব উন্নয়নের জন্য এবং মানুষের প্রতিনিধিত্বের জন্য থাকে। এই জন্য আমি মনে করি নোয়াখালী বিভাগ উচিত। নোয়াখালীর মানুষ ঐক্যবদ্ধ, 1 কোটি মানুষ আজকে ঐক্যবদ্ধ নোয়াখালী বিভাগের জন্য। শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভবনের একাডেমিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নতুন ভবনের এই অংশে AMMTর সুইং ল্যাব ও ডিসপ্লে সেন্টার, কম্পিউটার ল্যাব, ফাইন আর্টের পেইন্টিং ল্যাব ও ক্যান্টিন সহ বিভিন্ন প্রোগ্রামের একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে। আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহী আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। 2023 সালে স্থায়ী ক্যাম্পাসের দ্বিতীয় পর্বের নির্মাণ কাজ শুরু করা হয়। চীনা পণ্য আমদানিতে বাড়তি 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার এই ঘোষণা দেওয়া হয়। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেন, চলতি বছরের 1 নভেম্বর থেকে কার্যকর হবে এই বাড়তি শুল্ক। এ নিয়ে চীনা পণ্য আমদানিতে শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে 130%। ট্রাম্প আরও হুমকি দিয়েছেন, চীনকে সহায়তা করতে গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানিতেও শুল্ক বসাবেন তিনি। চীন তার গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানি সীমিত করার প্রতিক্রিয়া হিসেবে এই শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। এছাড়া চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বাতিলের হুমকিও দেন ট্রাম্প। চীনের উপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর মার্কিন পুঁজিবাজারকে উল্লেখজনক দরপতন দেখা গেছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।